নির্বাচনে বৈধ প্রার্থী ১,৮৪২ জন, মনোনয়ন বাতিল ৭২৩ জনের। ৩ লক্ষে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। উত্তরের ৬টি আসনে এনসিপির প্রার্থী, ২টি ছাড়লেও ৪টিতে নারাজ জামায়াত। অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটোচালককে, নেপথ্যে এসআই বদিউল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়। ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩,৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২,৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে: ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, যেখানে বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩৮ জন এবং বাতিল হয়েছে ৫৬টি মনোনয়নপত্র। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ৭৪ জন প্রার্থীর মনোনয়ন। এছাড়া খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, আর অবৈধ হয়েছেন ৭৯ জন প্রার্থী। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১ জন, আর বাতিল হয়েছে ৩১ জন প্রার্থীর মনোনয়ন। সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর আবেদন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৩৬ জনের। ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে ১১২ জনের। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭ জনের। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে ৫৯ জনের এবং ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ আসনের ৩টি মনোনয়নপত্র কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলের ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ইসি। ৩ লক্ষে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। প্রাথমিকভাবে ৩টি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে। রোববার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রের উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। ১. অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, ২ নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। ৩ নম্বরে নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে, স্থল সীমান্ত ও সাগর পথেও নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। উত্তরের ৬টি আসনে এনসিপির প্রার্থী, ২টি ছাড়লেও ৪টিতে নারাজ জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ৬টি আসনে এনসিপির ৬ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে রাজশাহী বিভাগের ২টি আসন ও রংপুর বিভাগের ৪টি আসনে এনসিপির প্রার্থীরা মাঠে রয়েছেন। তবে রংপুর বিভাগের ২টি আসন জামাত তাদের শরিক দল এনসিপিকে ছেড়ে দিলেও বাকি ৪টি আসন থেকে এখনও প্রার্থী তুলে নেয়নি জোট শরিক জামাত। ফলে এসব আসনে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অস্তিত্বের জন্য লড়াই করতে হচ্ছে।
সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, তশপিল ঘোষণার পর সারা দেশের সঙ্গে রাজশাহী বিভাগের 7টি জেলার 16টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের অনেকেই মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। কিন্তু এরই মধ্যে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর রাজশাহী বিভাগের 39টি আসনের একটিও পায়নি তরুণদের নতুন দল এনসিপি। তবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরও রাজশাহী বিভাগের 2টি আসনে এনসিপির 2 জন প্রার্থী নির্বাচন করছেন। যদিও এসব আসনে জোট দল জামায়াত তাদের দলীয় প্রার্থী প্রত্যাহার করেননি। অন্যদিকে রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 4টি আসনে এনসিপির প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। এসব আসনের মধ্যে 2টি ছেড়ে দিলেও বাকি 2টিতে জামায়াতের প্রার্থীরা মাঠে রয়েছেন। ফলে দেশের উত্তরাঞ্চলের 72 আসনের মাত্র 6টিতে এনসিপির প্রার্থীরা থাকছেন বলে দলটির 2 বিভাগের বিভাগীয় সমন্বয়কগণ নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, গত 10 ডিসেম্বর কেন্দ্রীয় নেতারা সারা দেশের 125 প্রার্থীর সঙ্গে রাজশাহী বিভাগের 7টি জেলার 16টি আসনেও দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। প্রাথমিক প্রার্থী তালিকায় রাজশাহীর 6টি আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ঘোষণাকৃত আসনগুলির মধ্যে ছিল জয়পুরহাটের 2টি আসন, পাবনা, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের 1টি করে, নওগাঁর 5টি, নাটোরের 2টি ও সিরাজগঞ্জের 4টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় ছিলেন জয়পুরহাট 1 আসনে গোলাম কিবরিয়া ও জয়পুরহাট 2 আসনে আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া 6 আসনে আবদুল্লাহ আল বাকি, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে মুজ নাজমুল হুদা রুবেল খান, নওগাঁ 1 আসনে কৈলাস চন্দ্র রবিদাস, নওগাঁ 2 আসনে মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ 3 আসনে পরিমল চন্দ্র উরাও, নওগাঁ 4 আসনে মোহাম্মদ আব্দুল হামিদ, নওগাঁ 5 আসনে মনিরা শারমিন। অপরদিকে নাটোর 2 আসনে আব্দুল মান্নাফ, নাটোর 3 আসনে অধ্যাপক জার্জিস কাদির, সিরাজগঞ্জ 3 আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ 4 আসনে দুতি অরণ্য চৌধুরী, সিরাজগঞ্জ 5 আসনে মঞ্জুর কাদের, সিরাজগঞ্জ 6 আসনে এসএম সাইফ মুস্তাফিজকে প্রার্থী হিসেবে ঘোষণা করে এনসিপি। বিভাগের এসব এনসিপি প্রার্থী নিজ নিজ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার পর নওগাঁ 5 আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিন ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জেলার বাকি প্রার্থীরা আর কেউ ভোটের মাঠে নেই। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের নাটোর ও সিরাজগঞ্জ জেলার একটি আসনে এনসিপির 2 জন প্রার্থী এখনও মাঠে সক্রিয় আছেন। তাদের অন্যতম নাটোর 3 আসনে এনসিপির জেলা সচিব অধ্যাপক জার্জিস কাদির নির্বাচন করছেন। শনিবার বাছাইকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। প্রার্থী বৈধ ঘোষণা হওয়ার পর তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এনসিপির এই হেভিওয়েট প্রার্থীর বিপরীতে জামায়াতের প্রার্থী প্রফেসর সাইদুর রহমান প্রচারণা সহ ভোটের মাঠে সক্রিয় আছেন। নাটোর 2 আসনটি জোটের অংশীদার এনসিপিকে ছেড়ে দেওয়া হবে কিনা জানতে চাইলে নাটোর জেলা জামায়াতের আমির ড নুরুল ইসলাম বলেন, জামায়াতের জন্য নাটোর 2 আসনটি অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন। জামায়াতের প্রার্থীর ইমেজ খুব ভালো এবং স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, যতটুকু জেনেছি নাটোর 2 আসনটি ছেড়ে দেওয়ার জন্য এনসিপি ও চরমনয় ভিত্তিক ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব নাটোর 2 আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আসনটি জোট শরিকদের কাউকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুব কম। এরপরেও যদি কেন্দ্রে সমঝোতা হয়ে আসনটি জামায়াতকে ছেড়ে দিতেই হয়, সেক্ষেত্রে আমরা প্রার্থী সরিয়ে নেব। জানা গেছে, আলোচিত নাটোর 3 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী খলিলুর রহমান গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে এনসিপির প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতা সম্ভব না হলে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দল সরে দাঁড়াতে বললে তিনি দলের বৃহত্তর স্বার্থে সরে যাবেন নির্বাচন থেকে। অন্যদিকে রাজশাহী বিভাজর সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজ মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর তিনি ভোটের মাঠে সক্রিয় আছেন। একই আসনে জোট শরিক জামায়াতের প্রার্থী মিজানুর রহমানও ভোটের মাঠে প্রচারণা অব্যাহত রেখেছেন। রাজশাহী বিভাগের 2টি আসনে থাকা এনসিপির প্রার্থীদের জামাত ছেড়ে দেবে কিনা জানতে চাইলে এনসিপির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ইমরান ইমন জানান, এ বিষয়টি তিনি বলতে পারবেন না। আসন সমঝোতার বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। তবে তিনি নিশ্চিত করেন, রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে 16টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল এনসিপি। এখন 2টি আসনে এনসিপির 2 জন প্রার্থী অবশিষ্ট আছেন। এদিকে উত্তরাঞ্চলের আরেক বিভাগ রংপুর বিভাগের এনসিপির 4 জন প্রার্থী রয়েছেন। তাদের অন্যতম পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলম ভোট করছেন। এনসিপির সার্জিস আলমের কারণে এ আসনে মনোনীত প্রার্থী ইকবাল হোসেনকে সরিয়ে নিয়েছে জামায়াত।
অন্যদিকে রংপুর ৪ আসনে পীরগাছা কাউনিয়ায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে সমর্থন দিয়ে নিজেদের মনোনীত প্রার্থী এটিএম আজম খানকে তুলে নিয়েছে জামায়াত। এ বিভাগের কুড়িগ্রাম ২ আসনে রাজারহাট ফুলবাড়ী সদরে এনসিপির যুগ্ম সমন্বয়ক ড আতিক মুজাহিদ প্রার্থী হয়েছেন। এ আসনে জামায়াতের ইয়াসিন আলী সর্দার এবং আরেক জোট শরিক ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত প্রার্থী হয়েছেন। আসনটি জামায়াত এনসিপিকে ছেড়ে দিচ্ছে কিনা জানতে চাইলে এনসিপির প্রার্থী আতিক মুজাহিদ বিষয়টি জানাতে পারেননি। তিনি গণসংযোগে রয়েছেন এবং পরে কথা বলবেন জানিয়ে শেষ করেন। এদিকে উত্তরের দিনাজপুর ৫ আসনে এনসিপির প্রার্থী দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ড আব্দুল আহাদ ভোটের মাঠে রয়েছেন। এ আসনেও জোট শরিক জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন ভোটের মাঠে সক্রিয় আছেন। জানা গেছে এ আসনটি নিয়েও এনসিপির সঙ্গে জামায়াতের এখনও কোনো সমঝোতা হয়নি। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ বলেন, রংপুর বিভাগে এনসিপির ৪ জন প্রার্থী ভোট করছেন। এখন শুধু এটুকু বলতে পারি, অস্ত্র দিয়ে ফাঁসানো হল অটোচালককে। নেপথ্যে এসআই বদিউল। কক্সবাজারের ঈদগাঁওয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা বাস্তব জীবনে সিনেমার ভয়ঙ্কর ষড়যন্ত্রকেও হার মানায়। স্থানীয় বখাটে যুবকদের বিরুদ্ধে ইভটিজিং মামলার জের ধরে জাফর আলম নামের এক নিরীহ অটোচালককে অস্ত্র মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনা ধরা পড়েছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজে। ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে কিভাবে পরিকল্পিত ফাঁদ পেতে একজন সাধারণ মানুষকে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৩ অক্টোবর সকালে ঈদগাঁও বাসস্ট্যান্ডের আনু মিয়া ফিলিং স্টেশনের সামনে। অনুসন্ধানে জানা গেছে, সেদিন সকাল ৭টার কিছু পর পুলিশ সদস্যরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেন। ঈদগড় বাইশারি সড়কের মাথা থেকে অটোচালক জাফর আলমের গাড়িতে ওঠেন এক পুলিশ সদস্য। কিছুদূর যাওয়ার পর পানি কেনার অজুহাতে গাড়িটি থামান। তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে ড্রাইভারকে দোকানে পানি আনতে পাঠান। তার অনুপস্থিতিতে যাত্রীবেশী ওই ব্যক্তি নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে অটোর পেছনে রেখে নেমে যান। এরপর অল্প দূরে গিয়ে আরও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ১ মিনিটের মাথায় আগে থেকে ওত পেতে থাকা আরেকটি অটো কয়েক হাত দূরে আসে এবং তারা অপেক্ষা করতে থাকে চালক জাফরের ফেরার। জাফর পানি নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে পরিকল্পনা মাফিক আরও পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে আটক করে। পরে সেই অস্ত্র তার হাতে জোর করে ধরিয়ে দিয়ে ফটোশ্যুট করতে দেখা যায়। এ সময় তাকে গালাগাল ও অস্ত্র হাতে নিতে জোরাজুরি করতে থাকে পুলিশ সদস্যরা। এ নিন্দনীয় অপারেশন পরিচালনা করেছেন ঈদগাঁও থানার বিতর্কিত ও প্রদীপ খ্যাত এসআই বদিউল আলম, ওসির গানম্যান কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনির। দীর্ঘদিন চেষ্টা করে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাই স্পষ্ট এবং অটোচালক জাফর তখন থেকেই কারাগারে। বখাটের পক্ষে অস্ত্র দিয়ে প্রতিশোধ নিল পুলিশ। ঘটনার নেপথ্যের কারণ জানতে গিয়ে ভুক্তভোগী পরিবার জানায়, জাফর আলম ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ার ফুদনির ছোঁয়া এলাকায় থাকেন। ভাড়া চালিত অটোর আয় দিয়ে তার সংসার চলে। প্রতিদিন গাড়ি নিয়ে বের না হলে পরিবারের সদস্যদের মুখে খাবার জোটে না। জাফরের স্ত্রী রাবেয়া বলেন, আমার স্বামী কখনো এমন কাজ করতে পারে না, এলাকার সবাই জানে। ২ লাখ টাকা নিয়ে পুলিশ অস্ত্র মামলায় তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাফরের মেয়ে লিজামণি অভিযোগ করে বলেন, এ মামলা আসলে প্রতিশোধ। আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে শাহিন ও রাসেলের ইভটিজিংয়ের শিকার। আমাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যায়, ঘর থেকে রান্নার জিনিস চুরি হয়, রাতে টিনের চালে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এগুলো নিত্যদিনের ভয়াবহতা। বাধ্য হয়ে আমরা মামলা করি, একজন গ্রেফতারও হয়। এরপরই শুরু হয় চাপ, হুমকি ও ষড়যন্ত্র। কাঁদতে কাঁদতে শিশু লিজামণি বলেন, আমাদের অনেক দিন ধরে অত্যাচারের শিকার আমরা। স্কুলে যেতে পারি না, রাতে ভয়ে অন্য বাসায় থাকতে হয়। পুলিশ উল্টো তাদের পক্ষ নিয়ে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী যুবক ও তাদের পরিবারের প্রভাব পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে মামলা করাই যেন সাধারণ মানুষের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই বদিউল আলম কথা বলতে রাজি হননি। তবে প্রতিবেদকের কাছে তদবির করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে সংবাদটি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। গানম্যান তানভীর বলেন, অভিযান হওয়ার পর বদিউল আলম স্যার আমাকে ডাকেন, বাকিটা আমি কিছু জানি না।
কক্সবাজার জেলা পুলিশ সুপারের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস বলেন, আপনাদের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখে আমি নিশ্চিত তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে টেকনাফ সহ বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় এসআই বদিউল আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল এবং তাকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছিল। কখনো খুনের আসামি ছেড়েছেন, কখনো ইয়াবা কারবারিদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা নিয়েছেন, আবার কখনো শিশুকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেশবাতী আলোচনার জন্ম দিয়েছেন এসআই বদিউল আলম। কিন্তু যথাযথ প্রমাণ না থাকায় তিনি দফায় দফায় পার পেয়ে গেছেন। এবারের ঘটনা সরাসরি সিসিটিভিতে ধরা পড়ায় পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস।